তাকে দৃষ্টি পিছু ডাকলো। সে দেখলো দৃষ্টি একটা ভারী প্যাকেট টেনে নিয়ে তার দিকেই আসছে। দৃষ্টি পেছন থেকে ডেকে লাকিকে দাঁড় করালো, তারপর এগিয়ে এসে বলল, কি এখন খুশি তো? লাকি বুঝতে পারলো না ও কি বলতে চাইছে। বিরক্ত হয়ে ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, মানে? দৃষ্টি রাগে ফুঁসতে ফুঁসতে লাকিকে বলল, বেশি ভালো মানুষ সাজতে হবে না। তুমি কি ভেবেছো তোমার প্রেমে পাগল হয়ে আমি তোমাকে কাল জুস সেন্টারে ডেকেছিলাম? এটাও হয়তো ভাবছো কাল তোমাকে যে অতগুলো কথা বললাম সবই তোমার কাছে আসার জন্য আমার একটা চাল। দৃষ্টির কোনো কথার উত্তরই লাকি দিল না, বরং তাচ্ছিল্য করে হেসে নিজের রাস্তায় এগিয়ে গেল। দৃষ্টি দৌড়ে তার পিছনে এলো আর পাগলের মতো চিৎকার করে বলতে থাকলো, তোমার কি মনে হয় যে আমি এতটাই পাগল হয়ে গেছি যে তোমার আগে পিছে ঘুরবো আর তোমায় তেলিয়ে বেড়াবো? শোনো, আমি কাল তোমাকে ডেকেছিলাম অন্য কারণে। তোমাকে বোকা বানিয়ে কিছু টাকা আদায় করব ভেবেছিলাম। রাহুলকে কিছু টাকা আমায় দিতে হবে তাই। দৃষ্টির এইসব অসংলগ্ন কথা শুনে লাকির দৃষ্টিকে স্বাভাবিক বলে মনেই হলো না। লাকির দৃষ্টির প্রতি করুণা হলো। এত কিছু শুনেও সে মুচকি হেসে নিজের কাজে এগিয়ে যেতে চাইল, কিন্তু দৃষ্টি ওর রাস্তা আটকে বলল, আমার কথা শুনে এত হাসি পাচ্ছে কেন তোমার? লাকি পাশ কাটিয়ে খানিকটা এগিয়ে গেল, কিন্তু দৃষ্টি তার কাছে গিয়ে ধাক্কা মেরে বলল, শুনে রাখো, তোমার আর রাহুলের মতন গাধা ছেলেদের আমি আর পাত্তা দিই না। আসলে তোমরা আমাকে ডিজার্ভই করতে না। আমি যে সেটা বুঝতে পেরেছি এটাই আমার জন্য অনেক। এবার দৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে। সে হাসি মুখে লাকিকে বলল, না, এবার আসল কথাটা বলেই ফেলি। এতদিনে আমি আমার সত্যিকারের বন্ধুকে খুঁজে পেয়েছি। দৃষ্টি লাজুক হেসে বলল, একজন আছে খুব ভালো মানুষ, কিন্তু একদম পাগল ছেলে। এখনো আমার সঙ্গে সেইভাবে আলাপ হয়নি ঠিকই, কিন্তু কাল আমার দরকারে আমাকে 2 লাখ টাকা পাঠিয়ে দিল। আসলে বনেদি বড় লোক তো, টাকাটা ওর কাছে কোনো ব্যাপার না। লাকি এতক্ষণ হাসি মুখে চুপচাপ দৃষ্টির কথা শুনে যাচ্ছে, কিন্তু এবার সে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না, জোরে হেসে ফেলল। লাকির হাসি দেখে দৃষ্টি ক্ষেপে গিয়ে বলল, আমার কথা বিশ্বাস হচ্ছে না? তুমি কি ভাবছো আমি তোমায় বানিয়ে মিথ্যে কথা বলছি? অবশ্য তুমি কি ভাবলে না ভাবলে তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার এই নতুন বন্ধুটার নাম মনে হয় তোমার জানা আছে। দৃষ্টির কথায় লাকির খুব হাসি পেল, কিন্তু দৃষ্টি কি বলে শোনার জন্য ও কায়দা করে মুখে হাত চাপা দিয়ে মিথ্যে আগ্রহ দেখিয়ে বলল, তুমি কার কথা বলছো দৃষ্টি? দৃষ্টি আরো বেশি অহংকার আর গর্বের সঙ্গে বলল, সুভাষ, ওই যে যার নাম নিয়ে তুমি প্রতীকের পার্টিতে ঢুকেছিলে। কি ভয় পেয়ে গেলে তো? দেখা হলে আমি ওকে বলবো, সেদিন তুমি ওর নাম ভাঙিয়ে শুধু পার্টিতেই ঢুকেছিলে তা নয়, একটা নেকলেসও পেয়েছিলে। এইবার দেখবে কেমন মজা হয়। সুভাষকে বলে আমি তোমাকে চোর প্রমাণ করব আর জেলে পাঠাবো। লাকির আর দৃষ্টির কথা শুনতে ভালো লাগলো না। দৃষ্টির চোখে মুখে এত দাম্ভিকতা ফুটে উঠল যে লাকির ওর দিকে তাকাতেও ইচ্ছে করলো না। এইবার সে হাত দিয়ে দৃষ্টিকে রাস্তা থেকে সরিয়ে তাড়াতাড়ি এগিয়ে গেল আর বিল্ডিং এর মধ্যে ঢুকে গেল। কিন্তু দৃষ্টি নাছোড়বান্দা, সে পেছন থেকে লাকিকে দেখিয়ে দেখিয়ে চিৎকার করতে থাকলো, লাকি, তুমি আসলে একটা চোর, আর এটা মনে রেখো, চুরির শাস্তি তোমাকে পেতেই হবে। একবার আমি সুভাষের সঙ্গে দেখা করি, তারপর দেখবে তোমার কি হাল করি। আমি তোমাকে জেলে পাঠিয়ে তবেই শান্তি পাবো। দৃষ্টির কথায় লাকির মেজাজটা এতটাই বিগড়ে গেল যে সে আর ক্লাস করতে গেল না। কলেজের মাঠে বসে সে দৃষ্টির কথাগুলোই ভাবল। দৃষ্টির আচরণ, পাগলের মতো চিৎকার করে লাকিকে যা তা কথা, এই সমস্ত সে কিছুতেই ভুলতে পারল না। লাকি ভাবল রাধিকার কাছে যাবে কিনা। ঠিক সেই সময় লাকির কাছে একটা ফোন আসে। লাকি যে জামা কাপড়ের শোরুমের মালিক ছিল, সেখান থেকে ম্যানেজার গণেশ ফোনে তাকে খুবই টেনসড হয়ে বলল, স্যার, আপনাকে একবার দোকানে আসতে হবে। শোরুমে একজন কাস্টমার এসে খুব ঝামেলা করছে, বাকি কাস্টমারদের সাথে ডিল করতে দিচ্ছে না। মলের সিকিউরিটি গার্ডকে ডেকেছিলাম, কিন্তু সেও কিছু করতে পারছে না। লাকি গণেশকে বলল একটু সামলাতে, সে এসে এক্ষুনি পৌঁছে যাবে। এদিকে মলে লাকির শোরুমের সামনে ভিড় জড়ো হয়ে গেছে। একটা ইয়াং মেয়ে দোকানে গণেশের সাথে খুব চেঁচামেচি করছে। মলের সিকিউরিটি গার্ডের কথাও সে শুনল না। মেয়েটার হাতে একটা প্যাকেটে জামা কাপড় রয়েছে। সে চিৎকার করে গণেশকে বলল, এই দোকান থেকে যখন আমি জামা কাপড় নিয়েছি তাহলে এখানেই তো ফেরত দিতে আসবো। গণেশ 100 বার এই কথার উত্তর দেওয়ার পরও ঠান্ডা মাথায় মেয়েটাকে বোঝাবার চেষ্টা করলো যে, ম্যাডাম, এই সমস্ত জামা কাপড় আপনি 1 মাস আগে কিনেছিলেন, আর এতদিন বাদে আমরা ফেরত নেব কেন? রিটার্নের তো একটা পলিসি থাকে, তার বাইরে আমরা কিছু করতে পারবো না। মেয়েটা গণেশের কথায় কেঁদে বলল, আরে বাবা, এখানে যে জামা কাপড়গুলো আছে তার মধ্যে 2-1টা হয়তো আমি পরেছি, তাও 1-2 বারই হবে, বাকি সবগুলো তো আমি ধরিয়ে নি, তাহলে ফেরত দেওয়া যাবে না কেন? গণেশ মেয়েটাকে আর বোঝাতে পারলো না। ও এবার বিরক্ত হয়ে উঠল। তাছাড়া গণেশের দোকানের বাকি কাস্টমারদের অ্যাটেন্ড করতে অসুবিধা হলো। গণেশ পোলাইটলি মেয়েটাকে তখন বলল, দেখুন, আমাদের একটা বিজনেস পলিসি আছে,
আমরা তার বাইরে বেরোতে পারবো না। আপনার যদি মনে হয় জামা কাপড়গুলো আমাদের স্টোরে রেখে যাবেন তাহলে রেখে যান, কিন্তু পয়সা আমরা ফেরত দিতে পারবো না। গণেশের তখন ছেড়ে দেমাক কেঁদে বাঁচি অবস্থা। একদিকে সারা মলের লোক তাদের দোকানে জড়ো হয়েছে এই রং তামাশা দেখতে, আর অন্যদিকে এই মেয়েটির জন্য তাদের অন্য কাস্টমাররাও বিরক্ত হচ্ছে। এতে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত গণেশ তাকে কিছুতেই থামাতে পারলো না। মেয়েটি আরো বলল, আপনাদের দোকানে কাস্টমারের প্রতি কোনো কমিটমেন্ট নেই? এত বড় মলে এত পয়সা খরচ করে দোকান তো করেছেন, কিন্তু সেটা চলছে কার দৌলতে? এই আমাদের মতো কাস্টমারদের দৌলতে। অথচ আমরা কোনো প্রবলেমে পড়লে আপনারা গা ঝেড়ে ফেলে দেবেন। অনেকক্ষণ ধরে আমি এই একই কথা বলে যাচ্ছি, শুধু শুধু আমার সময় নষ্ট হচ্ছে, কিন্তু তাও আমি এর শেষ দেখেই ছাড়বো। দোকানের বাকি লোকেরা এবার সত্যিই বিরক্ত হচ্ছে। মেয়েটার জন্য তাদের অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে। কর্মচারীরাও ঠিক মতো মনোযোগ দিয়ে জিনিস দেখাতে পারলো না। এদিকে মেয়েটাও ঠিক করে নিয়েছে যে আজ সে কাজ হাসিল করেই ছাড়বে। লোকে তাকে কি বলল সেই নিয়ে সে মাথা ঘামাচ্ছিল না। সে খুব অ্যাটিটিউড নিয়ে বলে উঠল, আমার নাম উর্মিলা, জানো আমি কে? আমি যদি মলের মাঝখানে গিয়ে এখন চিৎকার করি যে তোমরা আমাকে হিউমিলিয়েট করছো, কি হবে বুঝতে পারছো? মেয়েটার চেঁচামেচি শুনে দোকানের সামনে জমে থাকা ভিড় থেকে একজন ভদ্রলোক বলে উঠল, মেয়েটা কি চাইছে কে জানে। আরেকজন যোগ করলো, কথা বলার কায়দা দেখেছো? আমার তো মনে হয় দোকানদারের এক্ষুনি পুলিশ ডাকা উচিত। কেন ফালতু কথা বলে সময় নষ্ট করছে? গণেশ এবার বুঝলো আর একটু শক্ত হওয়ার দরকার আছে, তাই সে ফোনটা হাতে নিয়ে মেয়েটিকে বলল, ম্যাডাম, এবার আপনি স্টোর ছেড়ে চলে যান, তা না হলে আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। পুলিশের কথা শুনে মেয়েটা যেন রেগে ফেরোসিয়াস হয়ে গেল। গণেশের কিছু বুঝে ওঠার আগে সে তার ব্যাগ থেকে একটা জামা এবং লাইটার বার করে জামাটায় আগুন ধরিয়ে দিল, আর দোকানের বাইরে জামাটা ছুঁড়ে ফেলে দিল। বাইরে যে লোকজন দাঁড়িয়েছিল তারা চিৎকার করে উঠল, আর দুই একজন দৌড়ে এসে পা দিয়ে আগুনটা নেভানোর চেষ্টা করলো। গণেশ হতভম্ব হয়ে গিয়ে চিৎকার করে মেয়েটাকে বলল, আপনি এরকম পাগলামো করছেন কেন? দেখছেন দোকানে কত জামা কাপড় রয়েছে, যদি আগুন লেগে যেত তাহলে আপনি সামলাতেন? আর এতগুলো লোকের মধ্যে আপনি ছুঁড়ে ফেললেন জামাটা, যদি ওদের গায়ে আগুন লেগে যেত চিকিৎসার দায়িত্ব আপনি নিতেন? আর সময় নষ্ট না করে গণেশ পুলিশকে ফোন করতে বাধ্য হলো, কিন্তু তাতেও মেয়েটাকে সে দোকান থেকে বার করতে পারল না। 5-10 মিনিটের মধ্যেই লোকাল থানা থেকে পুলিশ চলে এলো এবং মেয়েটাকে ঘিরে ধরে তারা জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো। মেয়েটা রেগে গিয়ে খুব উগ্রভাবে পুলিশকে বলল, আমি যে জামা কাপড়গুলো জ্বালিয়েছি সেগুলো আমার পয়সায় কেনা, আমার নিজের জিনিসকে আমি জ্বালিয়েছি, তাও আমি দোকানের ভেতরেও জ্বালাইনি, দোকানের বাইরে জ্বালিয়ে ফেলেছি, তাহলে আপনাদের তাতে অসুবিধে কোথায়? মেয়েটার কথা শুনে সবাই প্রচন্ড বিরক্ত আর অবাক হয়ে গেল। তারা পুলিশকে বলতে শুরু করলো, ওই মেয়েটা কতক্ষণ ধরে এখানে অসভ্যতামি করছে, ওর জন্য আজ মলে কত বড় অগ্নিকাণ্ড হতে চলেছিল। কিন্তু পুলিশ অফিসার নিরুপায় ছিল। সত্যি মেয়েটা নিজের জামা কাপড় জ্বালিয়েছে আর তার জন্য মলের কোনো ক্ষতি হয়নি, তাই সে মেয়েটাকে অ্যারেস্ট করতে পারল না। পুলিশ অফিসার পরিস্থিতি ঠান্ডা করার জন্য দোকানের ম্যানেজার গণেশকে আলাদা ডেকে নিয়ে অনুরোধ করলো, আমার মনে হয় আপনারা ওনার জামা কাপড়ে পয়সা ফেরত দিয়ে দিন, তাহলে আপদ বিদায় হবে। যতক্ষণ না পয়সা ফেরত দেবে এই মেয়ের পাগলামি থামানো যাবে না। পুলিশের কথা শুনে গণেশ খুব ফাঁপড়ে পড়ল। সে পুলিশ অফিসারকে বলল, স্যার, ও তো সব জামা কাপড়ের পুরো টাকা ফেরত চাইছে, এদিকে একটা জামারও ট্যাগ নেই, তারপর আবার 1 মাস দেরিতে নিয়ে এসেছে। আমাদের তো মনে হচ্ছে জামাগুলো নিজে ইউজ করে এনেছে, এরকম কন্ডিশনে কি জিনিসপত্র রিটার্ন হয়? আপনি বলুন না। পুলিশ অফিসারও বুঝতে পারলো না কিভাবে কেসটাকে হ্যান্ডেল করবে। গণেশ পুলিশকে বলল, তাছাড়া এই দোকানের মালিক তো আমি নই, আমি এখানে ম্যানেজারের কাজ করি, ওনার না আসা পর্যন্ত আমার তরফ থেকে কোনো ডিসিশন নেওয়া সম্ভব নয়। অন্যদিকে মেয়েটার মুখ দেখে মনে হলো যে এই যুদ্ধে সে প্রায় জিতেই গেছে। সে এমনভাবে পুলিশের দিকে তাকিয়ে রইল যে পুলিশ অফিসারও কোনো ডিসিশন নিতে ভয় পেল। অন্যদিকে সকাল থেকে ওর সঙ্গে যুদ্ধ করে গণেশ হাঁপিয়ে গেল। এই ভিড়ের মধ্য থেকে লাকির গলার আওয়াজ পাওয়া গেল, একটু সরুন, আমাকে ঢুকতে দিন প্লিজ। লাকি মলে পৌঁছে সামনে পুলিশের গাড়ি দেখেই ভয় পেয়ে গেল। তারপর দোকানের সামনে ভিড় আর পুলিশকে সেখানে উপস্থিত থাকতে দেখে ভাবলো কি না কি হয়েছে। লাকি বুঝতে পারলো না এত ভিড় কেন জমেছে, আর কেনই বা কোনো কাস্টমার সকাল থেকে দোকানে এরকম উৎপাত করছে। লাকির গলার আওয়াজ পেয়ে মেয়েটা ঘুরে দেখলো আর সঙ্গে সঙ্গে তার সব তেজ শান্ত হয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের মুখটা ঘুরিয়ে নিল এবং কাপড় দিয়ে নিজের মুখটা ঢেকে নিল। সে লাকিকে নিজের মুখ দেখাতে চাইল না, ভয় পেল যে লাকি যদি তাকে চিনে ফেলে। এই উর্মিলা নামক মেয়েটি আসলে কে? কেন ও লাকির থেকে নিজের মুখ লুকোচ্ছে? লাকি কি মেয়েটাকে চিনতো? এর পরের গল্প জানতে হলে শুনতে থাকুন।